আমি একটা ফর্মাল ডেফিনেশনে যাই। ইকোনমিক্স ইজ দ্য study of how society use a scarce resource to produce valuable commodities and distribute them among different groups. তাহলে কি বুঝছো এটা? ইকোনমিক্স ইজ দ্য স্টাডি, ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি। কি স্টাডি হয়? হাউ সোসাইটি, একটা সোসাইটি, সোসাইটি বলতে আমরা কি বুঝি? মা- মানব সমাজ। তোমার জঙ্গলে যেখানে মানুষ থাকে না সেখানে কি সোসাইটি হয়? মঙ্গল গ্রহ কি কোনো সোসাইটি আছে? তারপরে সাগরের মধ্যখানে কি কোনো সোসাইটি আছে? নাই, কারণ সেখানে মানুষ নাই। তাহলে মানুষকে নিয়ে কি হয়? সোসাইটি গঠিত হয়। তাহলে একটা সোসাইটি কিভাবে ইউজেস এসকেয়ার রিসোর্স, কিভাবে এসকেয়ার রিসোর্সটাকে ইউজ করবে? এসকেয়ার মানে কি? সীমিত সম্পদ। আমাদের পৃথিবীতে সম্পত্তি সীমিত না অসীম? সম্পদ সীমিত। আমাদের ল্যান্ড ভূমি, পৃথিবীর ল্যান্ড ভূমি আজ থেকে 200 বছর আগে যে পরিমাণ ছিল, এখন কি বাড়ছে অথবা কমছে? কিছু হয় নাই। তুমি বলতে পারো স্যার চর উঠছে না। তাহলে আমরা জানি একদিকে চর উঠলে কিন্তু আরেকদিকে কি হয়? ভেঙে যাচ্ছে। তার টোটাল পরিমাণ কিন্তু কি হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। ওকে, এই সীমিত সম্পদকে আমি কিভাবে, সোসাইটি কিভাবে ইউজ করবে, টু, কি কাজে ইউজ করবে? টু প্রডিউস ভ্যালুয়েবল কমোডিটিস, ভ্যালুয়েবল কমোডিটিস প্রডিউস করার জন্য। তাহলে ভ্যালুয়েবল কমোডিটিস কোনটা, কি, কেমন সেটা? যেমন ধরো, হ্যাঁ, বলো। কারণ ভ্যালুয়েবল কমোডিটিস এর মধ্যে দেখো, ধরো আমাদের ম্যাক্সিমাম জমিতে কিসে চাষ হয়? কি ফসল? ধান। ধান চাষ হয়, তাই না? তাহলে একটা কৃষক, একজন কৃষক, সে 1 একর জমিতে ধান চাষ করে বছরে সে হয়, সে ফর এক্সাম্পল প্রফিট পাই 1 লাখ টাকা। কিন্তু সে যদি ওই জমিতে তামাক চাষ করতে পারতো তাহলে সে মিনিমাম 10 লাখ টাকা প্রফিট পাইতো। কিন্তু সেটা পাচ্ছে না এখন, কারণ সরকার তামাক চাষ নিষিদ্ধ ঘোষণা করে রাখছে। তো গভর্নমেন্ট কেন আমাকে 9 লাখ টাকা প্রফিট থেকে আমাকে বঞ্চিত করতেছে? আমরা তো জানি গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তাই তো? তাহলে কেন গভর্নমেন্ট আমাকে 10 লাখ টাকা আমি প্রফিট পেতাম, সেটা সে পথটা আমার জন্য বন্ধ করে রাখছে, যেখানে আমাকে 1 লাখ টাকার প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে? বলতো, গভর্নমেন্ট তামাক চাষ কেন নিষিদ্ধ করে রাখছে? মানে কার জন্য ক্ষতিকারক? তা আমি তো, আমি তো মানে তামাক চাষ করলে কি সবাই তামাকে খাবে? আফগানিস্তানের প্রধান অর্থকরী ফসল কি? না, ওরকম মানে নষ্ট হয় না, সেটা একটা ভুল ধারণা। স্যার 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 আমাদের প্রধান খাদ্য তো ভাত স্যার। এখন আমি যদি বেশি বেশি তামাক উৎপাদন করি, আমার প্রধান উপাদানটা স্যার বীজ থেকে আমদানি করতে হবে। না, প্রধান খাদ্য আমরা বুঝলেন যখন স্যার? আমদানি করবো আর কি, সমস্যা কি? আমি 10 লাখ টাকা পাচ্ছি না? স্যার অনেক বেশি পরিমাণ এখন স্যার। সাপোজ আমার প্রধান খাদ্য ভাত। এখন স্যার আমি যদি দেখি যে তামাক উৎপাদন করি, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো ভাতের দাম অনেক বাড়া ফেলবে। মানে চাল চাল দাম আর কি অনেক বেশি বাড়ায় ফেলবে স্যার। চালের দাম বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা, যারা জমির মালিক, তামাক চাষ করার কারণে তারা লাভবান হবে। তারা, চালের দাম বেড়ে গেলেও তাদের কোনো সমস্যা নেই, তারা যদি দাম বেশি পাচ্ছে তারা কিনতে পারবে। সবাই তো জমির মালিক না। তাহলে যার ম্যাক্সিমাম মানুষ তো জমির মালিক না, চাষাবাদ করে না, তো তাদের উপর একটা বার্ডেন হয়ে যাবে না? যেখানে এখন 80 টাকা চাল কিনতে হচ্ছে, তখন তাদেরকে হয়তো 500 টাকা চাল কিনতে হবে। যদি আমরা চাল উৎপাদন কমিয়ে দেই, তাহলে আমাকে বাইরে থেকে চাল ইম্পোর্ট করতে হবে। আর বাইরে যে দেশ থেকে আমি ইম্পোর্ট করবো সে যখন জানবে যে আমার উৎপাদন নাই, সে তো আমার কাছে ইচ্ছে মতো দাম চাইবে। ঠিক আছে? তাহলে সাধারণ মানুষকে তার প্রধান খাদ্য যাতে ঘাটতি না হয়, এই জন্য গভর্নমেন্ট কি করছে? তামাক চাষ নিষিদ্ধ করে রাখছে।
তাহলে এটা হচ্ছে কি, প্রডিউস ভ্যালুয়েবল কমোডিটিস। আমার জন্য কোন কমোডিটিসটা ভ্যালুয়েবল সেটা প্রডিউস করতে হবে, অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্যাম অ্যামং ডিফারেন্ট গ্রুপস, এবং ডিফারেন্ট গ্রুপস এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। ডিফারেন্ট গ্রুপ বলতে বুঝে চারটা ইনকাম লেভেল: একটা হায়ার ইনকাম লেভেল, একটা মিডল ইনকাম লেভেল, একটা লোয়ার মিডল ইনকাম লেভেল, একটা হচ্ছে লোয়ার ইনকাম লেভেল। তাহলে আমাদের চার ধরনের ইনকাম লেভেলের মানুষ আছে। সবার সবার ব্যয় করার সক্ষমতা কি সেম? সেম না। ধরো চালের দাম 80 টাকা থেকে বেড়ে 150 টাকা হলো, তোমার ফ্যামিলি আইসিসিতে পড়ে এরকম স্টুডেন্টের ফ্যামিলি, তাদের খুব একটা ক্ষতি হবে না, সমস্যা হবে না, তাই না? কিন্তু একজন রিক্সার ড্রাইভার, একজন আহ যারা দিনের দিনমজুর কাজ করে, একজন ভিক্ষুক, সে 80 টাকা করে এখন কি হয়, সে ভাত খায় দিনে 2 বেলা। তার 150 টাকা যদি দাম হয়ে যায়, বেড়ে যায়, তখন সে কি 2 বেলা খেতে পারবে? তাহলে সে খেতে না পারলে, সে যখন দেখবে তার সামনে তুমি 3 বেলা ভাত খাচ্ছ, সে 1 বেলা খেতে পারতেছে না, তা তোমার তোমার প্রতি তার একটা কি তৈরি হবে? ক্ষোভ তৈরি হবে না? সে ক্ষোভ থেকেই সে টেরোরিজমের দিকে চলে যেতে পারে। আর সে যদি টেরোরিস্ট হয়ে যায়, তুমি কি শান্তিতে থাকতে পারবা? পারবা না। সে তোমার সে ছিনতাই করবে, সে তোমার বাসায় চুরি করবে, সে সেই ডাকাতি করবে, করবে না? তাহলে তোমাকে নিরাপদ রাখার জন্য, যাতে কেউ অভুক্ত না থাকে, ভিন্ন ক্যাটাগরির গ্রুপের লোকজন, গভর্নমেন্ট কি করে, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে প্রোডাক্ট বিক্রি করে। যেমন তোমরা নিশ্চয়ই দেখছো বিভিন্ন গলির মুখে, রাস্তার মোড়ে ট্রাকে করে কম দামে বিক্রি করতেছে। তাদের জন্য, তাদের জন্য যাদের কেনার ক্যাপাসিটি কমে গেছে। তাহলে তারা সেখানে এখন তুই বলতে পারো, স্যার আমার থেকে ট্যাক্স নিয়ে গভর্নমেন্ট তাকে দিচ্ছে কেন? ভর্তুকিটা গভর্নমেন্ট কোথেকে দিচ্ছে? ট্যাক্স থেকেই তো। তা তোমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে গভর্নমেন্ট তোমাকে নিরাপদ রাখার জন্য। তোমাকে নিরাপদ রাখার জন্য গভর্নমেন্ট সেটা ভর্তুকি দিয়ে তাদেরকে খাবার কেনার জন্য সহযোগিতা করতেছে, যাতে তারা টেরোরিজমের দিকে না যায়, যাতে তোমার ক্ষতি না করে, তোমাকে যাতে তারা অ্যাটাক না করে। তুমি দেখবা ম্যাক্সিমাম টেরোরিজম কিন্তু গ্রো করে তোমার থেকে, ক্ষুধা থেকে। তুমি পৃথিবীর যেসব টেরোরিজম তোমার মানে ম্যাক্সিমাম কান্ট্রিতে টেরোরিজম আছে, এরকম কান্ট্রি গুলো দেখবে তুমি, সেখানে আহ মানে কি বলে, দুর্ভিক্ষ পীড়িত এরিয়া। যেমন তুমি দেখো সোমালিয়া, ওখানে তো পুরো জাতিটা বলা যায় একটা মানে তাদের কোনো ইনকামের সোর্স নাই। তো তারা সবাই ডাকাতিতে জড়িত, তারা জাহাজ ডাকাতি করে, এই ডাকাতি করে, সে ডাকাতি করে, তাই না? তাহলে হ্যাঁ, ইভেন কি বলো যে তাদের যে প্রেসিডেন্ট সে একসময় ডাকাত ছিল। তো এই জন্য তোমার হচ্ছে তোমার ক্ষুধাকে দমন করতে পারলে টেরোরিজম কমে আসবে। এটা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের থিওরি। তুমি বলতে পারো, স্যার অনেক তো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাও টেরোরিজমে জড়া যায়, পাওয়ার প্র্যাকটিস করে, এবং পাওয়ার প্র্যাকটিস করতে গিয়ে পাওয়ার কনফ্লিক্টে পড়ে যায়। এগুলো হচ্ছে 0.5%। কিন্তু তুমি দেখবা যে এই নেতার পেছনে, যে নেতা সন্ত্রাসী পালে, যে নেতা তোমার হচ্ছে যে বিভিন্ন গ্রুপিং করে, যাদেরকে সে যাদেরকে দিয়ে সে মারামারিটা করায়, মারামারি যাদেরকে দিয়ে করায় সে যেতে পারে, ওগুলো হচ্ছে যে যারা কোনো কাজ নাই, কোনো কাজ পায় না, খেতে পায় না, ওরাই যায় ওই নেতার কাছে টাকার জন্য। আর ওই নেতা সে টাকা দিয়ে বিনিময়ে সে বিভিন্ন এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করায়। আর তুমি দেখো, যে ছেলেটা জব করে, যে ছেলেটা ব্যবসা করে, সে কি নেতা পেছনে ঘুরতে পারে? সে কি নেতা সন্ত্রাসী কর্মকাণ্ডে যে ভংচুর করার জন্য, থ্রেট করার জন্য, চাঁদাবাজি করার জন্য যেতে পারে? তার সময় কই? সে ব্যবসা করে, সে চাকরি করে, তাকে ইনকাম সোর্স, সে ইনকাম সোর্স নিয়ে সে ব্যস্ত।
ব্যাপারটা এরকম না? তো এই জন্য ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি যেখানে সোসাইটি স্কেয়ার রিসোর্সটাকে কোন ভ্যালুয়েবল প্রোডাক্ট কমিউনিটিস প্রডিউস করার জন্য ইউজ করবে এবং সেটা সকল গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউট করবে, সেই স্টাডি হচ্ছে কি ইকোনমিক্স। কনসেপ্ট ক্লিয়ার? অবভিয়াসলি কোন নীতিতে হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক্স। তার কোনো কোয়ারি আছে কনসেপ্টের ব্যাপারে? আচ্ছা, এবার দেখো, ইকোনমিক্স এর থিওরি গুলো থিওরি আকারে লিখলে অনেক বেশি লিখতে হয়, কিন্তু একটা গ্রাফ দিয়ে কিন্তু অনেক বোঝা যায়। ধরেন এই গ্রাফটা কি মিন করতেছে, এই গ্রাফটা কি মিন করতেছে? এক্স এক্সিস্টে 20, যখন 20 পয়েন্টে, তখন ওয়াই এক্সিস্টে কত, এখানে ধরো 2.5। তার মানে প্রাইস যখন 2.5, তখন আমার কি 20তে ডিমান্ড, তাই তো? গ্রাফ তো তোমরা ম্যাথে আঁকছো, ড্র করছো না, ত্রিকোণমিতি করছো না? গ্রাফ তো আঁকতে পারো। তাহলে আমরা একটু সামনে আগাই। তাহলে গ্রাফ আমরা কিভাবে আঁকি? ধরো ধরো ইনকাম, যার ইনকাম লেভেল জিরো একটা টেবল দেওয়া আছে। যখন ইনকাম লেভেল জিরো, তখন কনজাম্পশন লেভেল $50। তুই বলতে পারো স্যার ও ইনকাম নাই, কনজাম্পশন কেমনে করে? একটা মানুষের কোনো ইনকামই নেই, সে যদি বেঁচে আছে তার মানে নিশ্চয়ই সে খাওয়া দাওয়া করছে, তাকে কেউ দান করছে, অথবা সে কোথাও কোথাও পাইছে, না সে মারা যাইতো। তার ইনকামটা ঠিক আছে, সে যদি বেঁচে গেছে তার মানে তার কি আছে, সে কনজাম্পশন করছেই। সেটা কত? সে ফর এটা $50। এবার সে কিছু ইনকাম করলো, তাহলে সে কি আর ওই যে যখন ইনকাম করতো না তখন যে সামান্য করে খেতে থাকে, সামান্য করে খাবে? সে এখন কি করবে? ভালো করে খাবে। সে ইনকাম আরো বেশি করলো, $200, সে যাই ইনকাম সবগুলো খেয়ে ফেলবে? দেখা গেলো সে যখন $200 ইনকাম করলো, সে আগে $100 খাইতো, এখন সে সেখান থেকে বাড়িয়ে $150 খাইলো, তার ইনকাম আরো বাড়লো, সেই তার কনজাম্পশনে কিছুটা বাড়ালো। কিন্তু যে হারে ইনকাম বাড়বে, কনজাম্পশন কি সে হারে বাড়বে? তুমি কি বল, যখন তুমি, তোমার কাছে $200 আছে, তুমি $200 দিয়ে 7 ডেজ থেকে এক প্লেট বিরিয়ানি খাইলা। আর আমি যদি বলি না তুমি $500 দিয়ে 500 বিরিয়ানি খাও, তুমি খেতে পারবা এখন? কারণ তোমার তোমার খাওয়ার ওদের কি আছে, হজম করার, অ্যাবজর্ব করে গেলে লিমিটেশন আছে, তাই না? তুমি এক প্লেট খাওয়ার পর 1.5 প্লেট খাওয়ার পর কি তোমার খেতে পারবা আর? তো আমি তোমাকে যদি 500 1000 টাকার বিরিয়ানি দেই, সেম। আমার কনজাম্পশনটা তো হচ্ছে, আমি যত ইনকাম করি সবগুলো আমি কনজাম্পশন করবো, ব্যাপারটা এরকম না। তাহলে এটাকে আমরা আমরা গ্রামে ফেলতে পারি না? কনজাম্পশন যদি আমি হরাইজন্টাল অ্যাক্সিস ধরি, তাহলে কনজাম্পশন যখন জিরো, ইনকাম যখন জিরো, কনজাম্পশন কত, 50। ইনকাম যখন 100, কনজাম্পশন 100। ইনকাম যখন 200, কনজাম্পশন কত, 1 পয়েন্ট, সরি, 150। তাহলে এটা হচ্ছে কি গ্রাফ। তার মানে কি ইনকাম যত বাড়তেছে, কনজাম্পশন তত বাড়তেছে। আপওয়ার্ড গ্রাফের মিনিংটা হচ্ছে কি, এক্সিস্টিভ যত বাড়বে, ওয়াই এক্সিস্ট তত বাড়বে। ইকোনমিক্স বেসিক্স, ডিমান্ড এন্ড সাপ্লাই। মার্কেটে একটা প্রোডাক্টের প্রাইস সেট হয় কিভাবে বলতো? এখন তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো, সেই প্রোডাক্ট তৈরি করতে তোমার খরচ হচ্ছে, ধরো যে তোমার হাতে যে প্যান্টটা আছে, ওই প্যান্টটা তুমি কিনছো কত করে, $10 দিয়ে না? এখন তুমি একটা প্যান্ট তৈরি করলা, তৈরি করতে গিয়ে তোমার খরচ হলো $12। তুমি বলো যে 12 যদি আমার খরচ খরচ হয়েছে, তাহলে আমি এই 13 টাকা বিক্রি করবো। তুমি বিক্রি করতে পারবা? না, এখন বুঝছি তো। এখন তুমি তোমার $12 কস্টিং কিছু তোমার, তুমি কি এই কলমটা তুমি মার্কেটে 13 টাকা বিক্রি বিক্রি হবে, কেউ কিনবে? সেম কলম 10 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে অন্য কোম্পানির, তোমার কাছ থেকে মানুষ কেন কিনবে? তাই না? সুতরাং কস্টিং দেখে মার্কেটের প্রাইস ঠিক করতে পারবা না। মার্কেটের প্রাইস ঠিক হয়
অ্যাকর্ডিং টু ডিমান্ড এন্ড সাপ্লাই। তাহলে যেমন ধরো এখন আলুর কেজি কত বাজারে? বাকি তোমরা কি ক্লাসে আসো না জয়েনিং জি দিয়ে স্যার। ঘুমাইতেছো? তাহলে বলো তো এখন আলুর কেজি কত? স্যার 25 টাকা। 25 টাকা স্যার। 25 টাকা। তাহলে আজ থেকে 1.5 বছর আগে আলু কেজি 100 টাকা ছিল না? জি স্যার। তো তখন কেন 100 টাকা ছিল আর এখন কেন 25 টাকা? স্যার এখন উৎপাদন বাড়ছে। উৎপাদন বাড়ছে। আচ্ছা ধরো ওটা বাদ দাও, পেঁয়াজ সাপ্লাই পেঁয়াজ বেড়ে কত গেছে। এখন? পেঁয়াজ কত এখন? আমি রিসেন্ট ভাইবটা বলি। পেঁয়াজের কেজি কত এখন? হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ এখন কেজি নেই এখন? এই পেঁয়াজ কত করে? 100। স্যার 85। 85 টাকা। 2 মাস আগে কত ছিল? স্যার তখন তো 100 পার হয়েছিল। 2 মাস আগে? 180 টাকা, 150 টাকা। 50 টাকা ছিল স্যার, 50 45 এরকম ছিল। না, 50 টাকায় ছিল, 150 করে ছিল। পেঁয়াজ তো গত 1 বছর 100 পার হয়নি। 50 টাকাতে ছিল মনে হয়। জি স্যার, 50 টাকায় ছিল স্যার। তাহলে 2 মাস আগে পেঁয়াজ 50 টাকা বিক্রি হয়েছে, সেম দোকানে এখন আবার এখন 80 বিক্রি হচ্ছে। কেন? পেঁয়াজের দামটা 80 টাকা কেন ঠিক হইলো? কেন এখন বর্তমানে বিক্রেতা 100 টাকা বিক্রি স্যার করতেছে না? বাজারে স্যার সাপ্লাই বাড়াই দিছে। সাপ্লাই বাড়াই দিছে যে, সাপ্লাই সাপ্লাই বাড়াই দেওয়ার কারণে প্রাইস বেড়ে গেছে। না স্যার, প্রাইস কমে যাবে স্যার। তো এখন তো 80 টাকা। সাপ্লাই আমাকে প্রাইস বেড়ে যাবে। আমার কোশ্চেন হচ্ছে বিক্রেতা 80 টাকা কেন বিক্রি করতেছে? সে কেন 50 টাকা বিক্রি করতেছে না, বা সে কেন 100 টাকা বিক্রি করতেছে না? বলো তো। স্যার বাজারের ডিমান্ড অনুযায়ী আর কি স্যার। তো বাজারের ডিমান্ড কি মানে কমে গেছে না বেড়ে গেছে? স্যার ডিমান্ড বেড়ে গেছে হবে। হ্যাঁ, তুমি বলো তো, তোমার ফ্যামিলিতে কি আগে পেঁয়াজ যা খাইতো এখন কি তার চেয়ে বেশি খাচ্ছে? পারলে দাম বেড়ে যাওয়ার কারণে 80 টাকা হয়ে যাওয়ার কারণে আরো কমায় কমে ফেলছে না? তাহলে 80 টাকা কেন বিক্রি করতেছে, অথবা ওই বিক্রেতা কেন 100 টাকা বিক্রি করতেছে না? 100 টাকা বিক্রি করলে মানুষ স্যার কিনা আমার কমায় দিবে। বাজারে হয়তো মজুদের একটা বিষয় থাকতে পারে। কতটুকু মজুদ আছে ওটার উপর ডিপেন্ড করতে পারে। তোমার পেঁয়াজ কি মজুদ রাখা যায়? কয়দিন রাখা যায় পেঁয়াজ মজুদ? সর্বোচ্চ 5 দিন। এটা পেরিসেবল না? এ বোঝা যাবে। স্যার, প্রাইসটা এখানে সেট হচ্ছে অ্যাকর্ডিং টু ডিমান্ড এন্ড সাপ্লাই। পেঁয়াজ 2 মাস আগে যখন 50 টাকা ছিল, তখন আমাদের উৎপাদন ছিল, তখন আমাদের জমিতে পেঁয়াজ ছিল, যার কারণে মার্কেটে যে পরিমাণ ডিমান্ড ছিল সে পরিমাণ সাপ্লাই দেওয়া গেছে। পেঁয়াজ উৎপাদন শুরু হয় শীতকাল থেকে, তাই তো? বর্ষাকালে এসে বিভিন্ন জায়গায় পানি উঠে, পানি বৃষ্টি পড়ে পেঁয়াজ নষ্ট হয়ে যায়, তখন আর কি উৎপাদন করে না। তখন আগে যা ছিল অথবা ইম্পোর্ট করা পেঁয়াজ দিয়ে আমাদের চলতে হয়। তাহলে তাহলে ইম্পোর্ট করা পেঁয়াজ অথবা আগে থেকে যাওয়া পেঁয়াজ আমরা 50 টাকা বিক্রি করতে পারি না কেন? কারণ সেই সময় যে পরিমাণ ডিমান্ড ছিল ওই পরিমাণ সাপ্লাই ফসলের জমি থেকে দেওয়া গেছে। এখন ওই পরিমাণ সাপ্লাই নাই। প্রোডাক্টের প্রাইস বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে তোমাকে সেই প্রোডাক্টটা
ইউজ করা থেকে কনজিউম করা থেকে বিরত রাখা। সে ফর এক্সাম্পল, এখানে আছে 12 জন, আমার সামনে 11 জন। এখন আমার কাছে 5টা কলম আছে। আমি তোমাকে বললাম যে আমি এই 5টা কলম বিক্রি করবো। কলমের দাম কত? 10 টাকা করে। তোমার 11 জন দাঁড়াই গেলা নেওয়ার জন্য। তাহলে আমার কাছে আছে কলম 5টা। আমি কোন 11 জনের মধ্যে কোন 5 জনকে দিব? আমি কি অপু 10, 20, 30, 40 এভাবে করে দিতে পারবো? দিতে পারবো না। তখন আমি বলবো কি, আমি এই 5টা কলম বিক্রি করবো 15 টাকা করে। তখন দেখা গেল যে অটোমেটিক 5 জন বসে গেছে, 6 জন বসে গেছে, যাদের 15 টাকা নাই, যারা 10 টাকা করে কিনতে পারতো। 5 জন দাঁড়ায় আছে যাদের 15 টাকা আছে। আমি তাদের কাছে 15 টাকা করে 5টা কলম বিক্রি করলাম। তাহলে আমি প্রাইসটা বাড়ালাম কেন? আমার ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম ছিল বলে ডিমান্ডটাকে ফিল আপ করার জন্য আমি প্রাইসটা বাড়াই দিছি। প্রাইস বেড়ে গেছে। সেম, পেঁয়াজের যে পরিমাণ মার্কেটে ডিমান্ড আছে, মানুষের চাহিদা আছে, সেই ডিমান্ডটা ফিল আপ করার মতো পেঁয়াজ আমাদের মজুদ নাই। যার ফলে তোমার কি হচ্ছে, আমাকে মার্কেটে প্রাইস বাড়িয়ে বিক্রি হতে হচ্ছে যাতে সবাই কিনতে না আসে, অথবা কিনতে আসলেও যে 5 কেজি কিনে সে যেন কম কিনে। বুঝতে পারছো এখন? তুমি 3 মাস আগেও আম কিনছো না 70 টাকা 80 টাকা করে? বাজারে এখন আম কত চলে? 200 টাকা কেজি। কেন? কারণ মার্কেটে এখন আমের সাপ্লাই নাই। যা আছে এগুলো যদি 80 টাকা করে বিক্রি করা শুরু করে সবাই কিনতে যাবে না? তো সবার কাছে কি বিক্রি করার মতো আম আছে? এই জন্য দাম বেড়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? মার্কেটের প্রাইস সেট করবে তোমার কস্টিং না, মার্কেটের প্রাইস সেট করবে কোম্পানি না, মার্কেটের প্রাইস সেট করবে প্রোডাকশন ম্যানেজার না। মার্কেটের প্রাইস সেট হবে অ্যাকর্ডিং টু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। বুঝা গেছে? পারবে এখন? এই একটি ডিমান্ড সাপ্লাই কার্ভ দেওয়া আছে, দেখো। এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ সবসময় আপওয়ার্ড, আর সাপ্লাই কার্ভ সবসময় কি ডাউনওয়ার্ড। এই দুইটা কার্ভ যেখানে ইন্টারসেক্ট করছে এটা হচ্ছে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের এই পরিমাণ ডিমান্ড মার্কেটে আছে এবং সাপ্লাইও আছে, এই পরিমাণ প্রাইসে কি হবে মার্কেটে সেল হয়। কোন পয়েন্টে? ইকুইলিব্রিয়াম পয়েন্টে পাওয়া যাবে। এই এই যে তুমি যখন আর কি ডিমান্ড কার্ভ দেবে, তোমার তোমার যখন আর কি ডিমান্ড টেবল দেবে, তুমি আমাদের ডিমান্ড কার্ভ ড্র করবে না? তারপর কি সাপ্লাই? হ্যাঁ, ওটা তো দেওয়া থাকবে, ওটা তোমার কোশ্চেন দেওয়া থাকবে। ওটা তো বুঝে যাবে। দেওয়া থাকবে, তুমি তো ইনপুট ছাড়া তুমি ড্র করবে কিভাবে? এইখানে যেটা ইন্টারসেক্ট করবে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। এই পরিমাণ ডিমান্ড মার্কেটে আছে, সাপ্লাই আছে, এই জন্য এই প্রাইসে মার্কেটে কি হবে, এটা বাই সেল হবে। ধরো বদ্রাটা এখন আলু কেজি চলছে 25 টাকা। আর একজন বিক্রেতা যখন দেখলো যে তার আশেপাশে আলু বিক্রেতার কাছে তার আলু নাই, তুমি মনে করো সে 25 টাকা বিক্রি করবে? দাম বাড়ায় দিবে। অথবা আলু বিক্রি হচ্ছে 25 টাকায়, দমুর খবর আসলো যে বদ্রাটা মোড়ে আরো 2 ট্রাক আলু নামতেছে এখন, তুমি মনে করো আলুর দাম 25 টাকা থাকবে? কমে ফেলবে। আর সে চিন্তা করবে যে ওগুলো যদি এসে যে আনতেছে 2 ট্রাক মাল নামাচ্ছে, সে নিশ্চয়ই তাদের বিক্রি করার জন্য দাম কমে বিক্রি করবে, তার আগে আমি আমারটা বিক্রি করে ফেলি। সাপ্লাই বেড়ে গেছে। ইকোনমিক বেসিক্স, ফ্রি মার্কেট হাইপোথিসিস, এটা আমরা একটু লাস্ট পয়েন্টে দিয়ে বুঝি, দেখো এখানে। এই সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এটা কি ইকোনমিক্স এর ইকোনমিক্স সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। দেখো এখানে এক সাইড হচ্ছে ফার্ম, এটা হাউস হোল্ড, এটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি। তাহলে আমাদের প্রত্যেকের বাসায় কি কি থাকে দেখো? লেবর থাকে, মানে শ্রম। লেবর মানে কি? শ্রম। আর আমার বাসায় আমার 3 ভাই, আমার 3 ভাই শ্রম আছে না, শক্তি আছে না? শ্রম আছে। আমাদের কিছু ল্যান্ড আছে, আছে না? সবার থাকে না? কম হোক বেশি হোক, কিছু আমাদের জমানো টাকা থাকে প্রত্যেক ফ্যামিলিতে, ওটাকে আমরা কি বলি? ক্যাপিটাল।
তাহলে কি কি আছে আমাদের? লেবার থাকে, ল্যান্ড থাকে, ক্যাপিটাল থাকে, তাই তো? এখন আসো, ফার্ম, একটা ফ্যাক্টরি কি কি লাগে? তার লেবার লাগে। লেবার ছাড়া ফ্যাক্টরি চালানো যাবে? ফ্যাক্টরিটা এস্টাবলিশ করার জন্য কি লাগবে? ল্যান্ড লাগবে। লাগবে। ফ্যাক্টরিটা পরিচালনা করার জন্য ক্যাপিটাল লাগবে। তাহলে ফার্মের লেবার লাগে, ল্যান্ড লাগে, ক্যাপিটাল লাগে। আর আমার বাসায় লেবার আছে, ল্যান্ড আছে, ক্যাপিটাল আছে। তাহলে আমি কি করব? ফার্মকে আমি লেবার দিব, মানে আমি শ্রম দিব, চাকরি করব, বিনিময়ে আমি কি পাবো? ওয়েজ পাবো, বেতন পাবো। আমি ল্যান্ডটা দিব ফার্মকে, ফার্ম বিনিময়ে আমাকে কি দিবে? রেন্ট দিবে, ভাড়া দেবে। আমার কাছে ক্যাপিটাল আছে, ক্যাপিটালটা আমি ফার্মকে দিব, বিনিময়ে সে আমাকে কি দিবে? প্রফিট দিবে। ঠিক আছে? তাহলে আমি যখন ওয়েজ পাবো, রেন্ট পাবো, প্রফিট পাবো, এগুলো পেয়ে আমি কোথায় যাব? এই দেখো, আমি কোথায় যাচ্ছি? মার্কেটে যাচ্ছি। কেন? কেনাকাটা করতে, এক্সপেন্স করতে। আর ফার্ম কি করতেছে? সে আমার থেকে লেবার নিয়ে, ল্যান্ড নিয়ে, ক্যাপিটাল নিয়ে, সে প্রোডাক্ট প্রডিউস করে সে প্রোডাক্টটা কোথায় পাঠাচ্ছে? গুডসটাকে সে মার্কেটে পাঠাইছে সেল করার জন্য। তাহলে আমি মার্কেটে গেছি এক্সপেন্স করার জন্য, ও মার্কেটে পাঠাইছে সেল করার জন্য। আমি সেগুলো বাই করলাম, ও সেল করলো। আমি বাই করে এক্সপেন্স করলাম, সে সেল করলে রেভিনিউ পাইলো। রেভিনিউ পেয়ে সে ফার্মে নিয়ে আসছে। সে ওই রেভিনিউ থেকে আমাকে কি আবার কি দিচ্ছে? ওয়েজ দিচ্ছে, র্যান্ট দিচ্ছে, প্রফিট দিচ্ছে। আমি সেগুলো পেয়ে আবার মার্কেটে যাই, মার্কেটে আবার এক্সপেন্স করি, ও সেগুলো প্রোডাক্ট বেঁচে সেগুলো আমার কাছ থেকে রেভিনিউ আকারে পাই। এভাবে কি হয়? মানিটা হোল ইকোনমিতে এভাবে ঘুরতে থাকে, সার্কুলেট হতে থাকে। এটাকে বলা হচ্ছে কি? সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রাম। একটা তুমি একটা টাকা, টাকাটা এভাবে কি হয়? মার্কেটে ঘুরতে থাকে। বুঝে গেছে? এই সার্কুলার ফ্লোর মধ্যে যদি কোনোখানে একটা লিক হয়, তখনই শুরু হয় ইকোনমিক রিসেশন, অর্থনৈতিক মন্দা। বুঝা গেছে? পারবা? হ্যাঁ। পারবা এটা? এই ডায়াগ্রামটা কোশ্চেনে আসতে পারে। তাহলে আমরা আগে ব্যাক টু দা পয়েন্টে চলে যাই। এবার আসো, ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোডাকশন, একটা কনজাম্পশন। তাহলে প্রোডাকশনে কেন বলে সাপ্লাই, মানে আমরা প্রডিউস করে সাপ্লাই দেই। আর কনজাম্পশন মানে আমি যেটা কনজিউম করি, ওটা কি? ডিমান্ড। তাহলে প্রোডাকশন করতে তিনটা পয়েন্ট লাগে। একটা হচ্ছে লেবার লাগবে, লেবার ছাড়া প্রোডাকশন করা সম্ভব? শ্রম ছাড়া প্রোডাকশন পসিবল না। ল্যান্ড ছাড়া, এটা ল্যান্ড অবলিক স্পেস। যেমন এখন তো তোমার তোমার রিলেটেড যেগুলো আছে, কি আছে, সফটওয়্যার বেসড তোমাদের যেসব ইন্ডাস্ট্রি গুলো আছে, এখানে কি ল্যান্ড লাগে? বাট কি লাগে? স্পেস কিনতে হয়, ডোমেন কিনতে হয়, তাই না? তাই এখানে ল্যান্ড অবলিক স্পেস। আর ক্যাপিটাল, ক্যাপিটাল ছাড়া তো তুমি কোনো বিজনেস রান করতে পারবা? পারবা না। তাহলে লেবার, ল্যান্ড এবং ক্যাপিটাল এগুলো হচ্ছে আমার প্রোডাকশন পার্টে। এগুলো দিয়ে আমি প্রোডাকশন করে মার্কেটে সাপ্লাই দেই। আর সেটা আমি এজ এ কনজিউমার আমি তখন কনজামশন কনজামশন করি। ঠিক আছে? তাহলে দেখো, গোল অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর গোল কি? ইকোনমিক্স কি চাই? দুইটা পার্ট গোলস এর, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে কি? ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স, মাইক্রো, তোমরা মাইক্রোস্কোপ দেখছো না? মাইক্রোস্কোপ দিয়ে আমরা আমরা কি করি? কি দেখি? ছোট জিনিস দেখি, তাই তো? তাহলে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ছোট, শুধুমাত্র একটা কোম্পানির অ্যাক্টিভিটি নিয়ে যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে কি? মাইক্রো ইকোনমিক্স। আর আমি যখন একটা দেশের হোল কোম্পানি নিয়ে চিন্তা করি, ওটা কি? ম্যাক্রো। আবারও বলছি, শুধু একটা কোম্পানির অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করলে মাইক্রো ইকোনমিক্স। আর একটা হোল কান্ট্রির সকল কোম্পানি নিয়ে চিন্তা করলে এটা কি? ম্যাক্রো। তাহলে ম্যাক্রো ইকোনমিক্স এর দুইটা গোল, একটা হচ্ছে এফিসিয়েন্সি, একটা হচ্ছে ইকুইটি। এফিসিয়েন্সি মানে কি? ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ। হ্যাঁ, ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি দুইটার মধ্যে পার্থক্য কি?
ইফেক্টিভনেস হচ্ছে আমার প্ল্যানকে ইমপ্লিমেন্ট করা। আমি ঢাকা যেতে চাই, তাহলে আমি কি বাসা বসে থাকলে আমি ঢাকায় পৌঁছাবো? তাহলে আমাকে কি করতে হবে? ঢাকা যাওয়ার জন্য আমাকে ট্রেনে অথবা বাসে অথবা প্লেনে কি করতে হবে? আমাকে টিকিট কাটতে হবে, সময় মতো স্টেশনে পৌঁছাতে হবে, তারপর আমি ঢাকায় পৌঁছাতে পারবো। এটা হচ্ছে ইফেক্টিভনেস। আর এফিসিয়েন্সি হচ্ছে কত কম খরচে আমি ঢাকায় পৌঁছাতে পারবো, কত কম খরচে। কারণ আমার মিটিং আছে কালকে সকাল 9টায়, তাহলে আমি আজকে যদি আমি কম খরচে আমি আজকে রাতে ট্রেনে গেলে আমি কম খরচে পৌঁছাতে পারবো। এটা কি এফিসিয়েন্সি? এখন ধরো যে আমার মিটিং হচ্ছে আজকে রাত 12টায়, আমি কি ট্রেনে করে যাব? প্লেনে যেতে হবে। তাহলে প্লেনে যাওয়াটা আমার জন্য এখন এফিসিয়েন্সি। আর আমার যখন কালকে সকালে মিটিং, তখন আমাদের এফিসিয়েন্সি কোনটা? ট্রেনে যাওয়াটা। তাহলে আমি যদি খরচ কমাতে পারি, একটা কোম্পানি যদি খরচ কমাতে পারে, তাহলে তার কি বাড়বে? ইকুইটি বাড়বে না? মানে খরচ কমলে তার প্রফিট বাড়বে না? কিন্তু প্রফিট কি সবগুলো মালিকপক্ষ নিয়ে যায়? 50% মালিকপক্ষ নিয়ে যায়, 50% আবার ইনভেস্ট করে। তাহলে ইনভেস্ট করলে কি বাড়বে? ইকুইটি বাড়বে না কোম্পানির? তাহলে এফিসিয়েন্সি আর ইকুইটির সাথে একটা অপরের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। এফিসিয়েন্সি বাড়লে ইকুইটি বাড়বে, এফিসিয়েন্সি কমলে ইকুইটিও কি হবে? কমে যাবে। আর ম্যাক্রো ইকোনমিক্স এর 3টা গোল। একটা ফুল এমপ্লয়মেন্ট। ম্যাক্রো ইকোনমিক্স এর উদ্দেশ্য থাকে পুরো ন্যাশনের সবাই যাতে এমপ্লয়মেন্ট থাকে। কারণ বেকারত্ব যত থাকবে, ততই আমার কান্ট্রি আনরেস্ট থাকবে। কারণ সে বেকার, তার মাথায় সব শয়তানি বুদ্ধি ঘুরতে থাকবে, সে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবে, তাই না? কিন্তু সে যদি এমপ্লয়মেন্টে থাকে, তার মাথায় কি এসব বাজে বুদ্ধি চিন্তা করার সময় থাকবে? তার থাকবে না। এই জন্য তার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি ফুল এমপ্লয়মেন্ট। দেন স্টেবিলিটি। একটা দেশে যখন পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, ওখানে সবাই বিনিয়োগ করতে চায়। যেমন বাংলাদেশ হচ্ছে এখন ফুললি আনস্টেবল। বাংলাদেশে এখন কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসে না, দেশীয় ইনভেস্টর ইনভেস্ট করে না এখন। কারণ এখন সবাই মানে বুঝতে পারতেছে না সামনে কে পাওয়ার আসবে, কখন ইলেকশন হবে। এখন আমি এক 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 ধরনের ইনভেস্টমেন্ট করলাম, পাওয়ারে যারা আসলো তারা ইনভেস্টমেন্ট নীতিটাকে চেঞ্জ করে ফেললো, তাহলে আমি লস খাবো না? আমি আমি ধরা খেয়ে যাবো না? সেজন্য সবাই কি করতেছে এখন? ওয়েট করতেছে কখন ইলেকশন হবে, ইলেকশনের পরে গভর্নমেন্টের কোন পার্টি আসবে, সেই পার্টির আহ দেশ পরিচালনা কেমন হবে, নীতি নীতি কি হবে, ওটার উপর ডিপেন্ড করে সে কি করবে? ইনভেস্ট করবে। তাহলে এখন যারা ইনভেস্ট করতেছে না, ইনভেস্ট না করার কারণে কি বেকারত্ব বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বেকারত্ব বাড়লে কি আমাদের এই যে লাস্ট পয়েন্ট গ্রোথ, গ্রোথ কি হবে? তাহলে একটার সাথে একটা রিলেটেড। স্টেবল থাকলে ফুল এমপ্লয়মেন্ট হবে, গ্রোথ হবে। স্টেবিলিটি না থাকলে গ্রোথ হবে না, ফুল এমপ্লয়মেন্টও হবে না। এখানে ডিটেল আছে কেমন, এটা পড়ে নেবা। আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, স্কোপ অফ ইকোনমিক্স, এটা তুমি পড়ে নেবে, এটা ইজি আছে, এটা বোঝার কিছু নাই। তাহলে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রোর মধ্যে পার্থক্য, আমি যে পার্থক্য তখন ডিসকাস করলাম, এটা একটা টেবল আকারে দেওয়া আছে, দেখে নেবে এটা। বেসিক ইকোনমিক প্রবলেম। তুমি যখন একটা বিজনেস করার জন্য চিন্তা করবা, তুমি চিন্তা করার সাথে দেখি তুমি টাকা নিয়ে আসতে নেমে যাবা বিজনেস করার জন্য? ব্যাপারটা কি বিজনেস থেকে এরকম না। তোমাকে 3টা কোশ্চেন আনসার রেডি করতে হবে। এই 3টা কোশ্চেন, প্রথমে হোয়াট ইজ টু বি প্রডিউসড, আমি কি প্রডিউস করব? আমি যখন একটা বিজনেস করার চিন্তা করবো, তার মানে আমাকে কিছু না কিছু কি প্রডিউস করতে হবে। প্রডিউস না করলে আমি সেল করবো কি? সেটা সেটা গুডস হতে পারে, সেটা সার্ভিসও হতে পারে, তাই না? তাহলে এখন ধরো যে আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশে আমি লিমুজি গাড়ি তৈরি করব। তাহলে নাম্বার 1 ডান। এবার আসবে নাম্বার 2, হাউ ক্যান বি প্রডিউস, কিভাবে আমি এটা প্রডিউস করবো? লিমুজি গাড়ি তৈরি করার মতো মেকানিক কি আমার এখানে আছে? ইঞ্জিনিয়ার কি আমার এখানে আছে? তার পার্টস গুলো কি আমার এখানে পাওয়া যায়? যদি আনসার নো হয়, তাহলে আমার এই বিজনেস হবে না, এখানে ক্লোজ। আমার প্ল্যানার আগানোর প্রয়োজন নেই, এটা হবে না এটা। যদি আনসার ইয়েস হয়, হ্যাঁ আমার লিমুজি গাড়ি তৈরি করার মতো মেকানিক আছে, ইঞ্জিনিয়ার আছে, পার্টস পাওয়া যায়, দেন আমাকে যেতে হবে নেক্সট কোশ্চেন, ফর হোম টু বি প্রডিউস, আমি কাদের জন্য প্রডিউস করবো?
তারা কি মার্কেটে আছে? লিমুজি গাড়ি একটু নিচু নিচু টাইপের হয়। তাহলে লিমুজি গাড়ি বাংলাদেশে মানুষ ইউজ করে? একটা লিমুজি গাড়ি ধরো মানে বর্তমান মার্কেট রেট অনুযায়ী 1,00,000 টাকার উপরে। তা 1,00,000 টাকা গাড়ি মানুষ মানুষ কিন্তু ইউজ করে, প্রাডো ইউজ করে, তোমার বিএমডব্লিউ ইউজ করে, কিন্তু লিমুজি ইউজ করে না কেন? কারণ লিমুজি গাড়ি কি নিচু। বাংলাদেশের রোড গুলো কি তুমি দেখছো কিরকম? 2 কিলো 2 কিলোমিটার যাওয়ার পর একটা স্পিড ব্রেকারের হাইট কিন্তু তোমার প্রায় 8 ইঞ্চি, তাই না? লিমুজি গাড়ি চলতে পারবে? হ্যাঁ। তাহলে লিমুজি গাড়ি আমি তৈরি করলাম, তৈরি করে আমি প্রতি মাসে 5 টাকা করে তৈরি করে আমি এক্সট্রা করতে থাকলাম, কিন্তু আমার কাছে কেউ কিনলো না, কোনো লাভ আছে আমার? এই জন্য আমার কাস্টমার আছে কিনা মার্কেটে, ফর হোম টু প্রডিউস, আমি কাদের জন্য তৈরি করবো তারা মার্কেটে আছে কিনা, যদি থাকে তারা বিজনেসটা স্টার্ট করবো। যদি দেখি যে না আমার কোনো কাস্টমারই নাই, বিক্রি হতে পারবো না, তাহলে আমার এখানে ক্লোজ করে দিতে হবে, প্ল্যান এখানে ক্লোজ হবে না আর। বুঝা গেছে? বলেন। শুরু করতে পারবো। হ্যাঁ, কি করতে পারবো। এই 3টা কোশ্চেনের আনসার তোমার যদি ইয়েস আসে, দেন তুমি বিজনেস শুরু করতে পারবা, আদারওয়াইজ নট। অপরচুনিটি কস্ট, এটা আমি তোমাদের অ্যাকাউন্টিং এ পড়েছিলাম, মনে আছে তো? একটা অপশন রিসিভ করার কারণে অন্য যে অপশনটা আমাদেরকে ছেড়ে দিতে হয়, তাই না? আইসির ক্লাসরুম গুলো আমি এখন ক্লাসরুম হিসেবে ইউজ না করলে আমি কি করতে পারতাম? হল হিসেবে ভাড়া দিতে পারতাম। হল হিসেবে ভাড়া দিয়ে আমি যে পেমেন্ট পাই, স্টুডেন্ট থেকে সে পেমেন্ট পাচ্ছে কিনা সেটা আমি হারাচ্ছি না এখন। হল হিসেবে ভাড়া দিলে আমাদের একটা ক্লাসরুম মিনিমাম 10 জন স্টুডেন্ট থাকতে পারতো না? 10 জন স্টুডেন্টকে 2,500 টাকা করে আমি কি করতে পারতাম? 25,000 টাকা পাইতাম তো। ওটা পাচ্ছি এখন। ওটা আমার জন্য কি? অপরচুনিটি কস্ট। একটা অপশন রিসিভ করার কারণে অন্য যে অপশনটা আমাকে ছেড়ে দিতে হয়, সেটা হচ্ছে কি? অপরচুনিটি কস্ট। প্রোডাকশন মজিবিলিটি কার্ভ। দেখো, প্রোডাকশন মজিবিলিটি কার্ভ হচ্ছে, ধরো আমার কাছে একটা 5 কাঠা জায়গা আছে, সেখানের মধ্যে যদি আমি 5 কাঠা জায়গাতে যদি আমি ধান চাষ করি, তাহলে আমার গমের উৎপাদন কত? জিরো না? আমি যদি 5 কাঠা জায়গায় যদি আমি 3 কাঠায় ধান চাষ করি, তাহলে আমি 2 কাঠায় গম উৎপাদন করতে পারতেছি। আর আমি যদি ধান চাষ যদি আমি আরো কমিয়ে আনি, 1 কাঠায় নিয়ে আসি, তাহলে আমি গম উৎপাদন 4 কাঠায় করতে পারতেছি, তাই না? তার মানে একটার প্রোডাকশন বাড়ালে, পৃথিবীতে কোন একটা প্রোডাকশন বাড়ালে অন্য একটা প্রোডাকশন অবশ্যই কি করতে হবে? কমাইতে হবে। এটা হচ্ছে কি প্রোডাকশন পজিটিভিটি কার্ভ। তুমি দেখো, ক্লথ ক্লথ যখন আমার প্রোডাকশন 0, তখন ফুডের প্রোডাকশন কত? ক্লথের প্রোডাকশন যখন আমার 0, তখন ফুডের প্রোডাকশন কত? 6। আমি ক্লথের প্রোডাকশন যত বাড়াচ্ছি, ফুডের প্রোডাকশন কি হচ্ছে? তত কমতেছে। এটা হচ্ছে কি প্রোডাকশন পজিটিভিটি কার্ভ। পারা যাবে এটা? এটাই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এখানে একটা টপিক, লাস্ট টপিক আছে, একটা পজিটিভ ভার্সেস নরমাটিভ ইকোনমিক্স। পজিটিভ ইকোনমিক্স হচ্ছে গভর্নমেন্ট যেটা ঘোষণা করছে সেটা আমরা শুনলাম, বুঝলাম, মেনে নিলাম, এই যে পজিটিভ ইকোনমিক্স। আর নরমাটিভ ইকোনমিক্স হচ্ছে এটা কেন হয়েছে সে ব্যাখ্যা দিতে হবে। যেমন গভর্নমেন্ট বললো যে শিক্ষার হার বাড়ছে 42% থেকে বেড়ে এখন 71%, তার মানে কি শিক্ষার হার বাড়ছে, এটা পজিটিভ ইকোনমিক্স। নরমাটিভ ইকোনমিক্স হচ্ছে শিক্ষার হার বাড়ছে, কেন বাড়ছে ব্যাখ্যা করতে হবে। শিক্ষার হার কেন বাড়ছে বলতো? গত 10 বছরে শিক্ষার হার কেন বাড়ছে? কারণ কি? কোনো কারণ নাই। হ্যাঁ, শিক্ষক শ্রেণীর সংখ্যা বাড়লে কি শিক্ষার হার বেড়ে যাবে? না। গভর্নমেন্ট 2012 সালের পর থেকে গভর্নমেন্ট কি করতেছে?
প্রাইমারি স্কুল হাই স্কুলে বই ফ্রি দিচ্ছে। গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সবগুলো ফ্রি কস্ট। তাহলে আগে যেখানে মানুষ প্রাইমারি স্কুল বেতন দিতে না হলেও বই খাতা কেনার খরচের ভয় স্কুলে পাঠাতে পারতো না, তারা এখন সবাই কি যাচ্ছে, স্কুলে যাই। হ্যাঁ, সে হয়তো বা খুব বেশি দূর পড়তে পারে না, আবার যখন তাকে কলেজ যাবে এই জন্য টাকা দিতে হয়, সে ওই পর্যন্ত আর যেতে পারে না। কিন্তু এই পর্যন্ত থাকার পরে থাকাতে হাই স্কুল কমপ্লিট করা পর্যন্ত তো সে যখন পড়তেছে, তার মানে সে কি, সে সাইন করতে পারে, সে লেখা পড়তে পারে, সে বুঝতে পারে, তার একটা মেচুরিটি ডেভেলপ করতে পারে। শিক্ষার হারটা এখানেই বেড়ে গেছে। বুঝা গেছে? সেগমেন্ট ওয়ান নেই কোনো কোয়ারি আছে? তার কোনো কোয়ারি আছে কিনা? তাহলে দেখো, এবার দেখো সেগমেন্ট টু দেখো। সেগমেন্ট টু হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, যেটা আমরা একটু ডিসকাস করছি, মনে আছে তো? মাইক্রো ইকোনমিক্স প্রথম পার্টে দেখো ডিমান্ড। হোয়াট ইজ ডিমান্ড বলো তো? ডিমান্ড কি? এখন ধরো আমার কাছে ইচ্ছে হলো যে আমার একটা লিমুজি গাড়ির প্রয়োজন, এটাকে আমার ডিমান্ড বলা যাবে? অবশ্যই দরকার, আমার এখন লিমুজি গাড়ি অবশ্যই দরকার। আমি চাই আমি লিমুজি গাড়ি করে বাসে যাবো। এই ডিমান্ড বলা যাবে? ডিমান্ড হওয়ার জন্য শর্ত তিনটা দেখো। ডিজায়ার টু গেট এনি কমোডিটি, কোন একটা কমোডিটি আমার পাওয়ার ইচ্ছা রাখতে হবে। এই যেমন লিমুজি গাড়ি, আমি বললাম আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা, আমি চাই আমার একটা লিমুজি গাড়ি আমি কিনবো। তাহলে ফার্স্ট কন্ডিশন ডান। সেকেন্ড কন্ডিশন, অ্যাবিলিটি টু গেট দ্য কমোডিটি, এটা পাওয়ার মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কি আমার আছে? একটা লিমুজি গাড়ির দাম 1 কোটি টাকা, এখন আমার পকেটে আছে 1 লাখ টাকা, তাহলে কি আমার অ্যাবিলিটি আছে? তাহলে এটাকে ডিমান্ড বলতে পারবো আমি? আচ্ছা, ধরলাম আমার কাছে এখন 1 কোটি টাকা আছে, তার মানে কি ইচ্ছাও আছে, অ্যাবিলিটিও আছে। লাস্ট পয়েন্ট, ডিজায়ার টু স্পেন্ড মানি ফর বাইং কমোডিটি, আমার সেই 1 কোটি টাকাটা দিয়ে আমি লিমুজি গাড়ি কেনার জন্য খরচ করতে আমার ইচ্ছা আছে কিনা? তুমি তো প্রতিদিন বাসে যাওয়ার সময় 100 টাকা 200 টাকা পকেটে নিয়ে যাও, তুমি কি প্রতিদিন কি তুমি এই কি বলো যে ইয়ে খাও, আহ সিঙ্গারা সমুচা খাও? তোমাকে সামর্থ্য নাই, অনেক সময় ইচ্ছেও করে, কিন্তু সিঙ্গারা খাওয়ার জন্য 10 টাকা খরচ করার তোমার ইচ্ছা থাকতে হবে। তাহলে কি বলা যাবে? ডিমান্ড বলা যাবে। তাহলে কন্ডিশন কয়টা? একটা হচ্ছে কমোডিটির আমাকে পাওয়ার ইচ্ছা থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে, সেই অ্যাবিলিটিটা আমার এই কমোডিটিটা পাওয়ার জন্য খরচ করার ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে? বুঝছো এখন? তাহলে একটা ডিমান্ড আউটপুট কেমন হতে পারে, এটা ডিপেন্ড করে এই ডিমান্ড ফাংশনের উপর। কিউডিএ মানে কি? কোয়ান্টিটি হচ্ছে কোয়ান্টিটি, ডি হচ্ছে ডিমান্ড, এফ এর একটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের ডিমান্ড কি পরিমাণ, সেটা ডিপেন্ড করবে ফাংশন অফ পিআর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল টি, স্মল টি এর উপর। তাহলে পি এটা কি? প্রাইস অফ কমোডিটি এ। যেমন ধরো তুমি ক্যাম্পাসে গিয়ে সবাই তুমি কম বেশি চা খাই, তাই না? কম বেশি খাই, চা খাই। তা চায়ের দাম কত? ক্যাম্পাসে এক কাপ চায়ের দাম কত এখন? যারা খাও তারা বলো। স্যার 10 টাকা। 10 টাকা। এখন তো 10 টাকা, 10 টাকা চায়ের দাম হওয়ার কারণে দেখা যায় তুমি সকালে বাস থেকে নেমে 1 কাপ চা খাও, বিকালে বাসে উঠার আগে আরেক কাপ চা খাও, অথবা দুপুরে ভাত খেয়ে 1 কাপ চা খাও, 2টা কাপ। এখন ধরো তুমি যে কালকে গিয়ে দেখো যে চায়ের দাম 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়ে গেছে, তুমি কি আর 2 কাপ খাবা? না স্যার।
খাবে না, তাহলে চায়ের ডিমান্ড কমে গেছে না বাড়ছে? কমে যাবে। অথবা দেখা গেল যে তুমি গিয়ে দেখো যে চায়ের দাম কালকে থেকে হয়ে গেল 3 টাকা। স্যার তাহলে ফ্রেন্ডকেও খাওয়াবো। তখন দেখা যাবে যে কি, তুমি 1 কাপ খাইছো, তো বন্ধুকে 1 কাপ খাইছো, তুমি সকালেও খাইলা, দুপুরেও খাইলা, পারলে বিকেলেও 1 কাপ খাইলা, তাই না? ইয়েস স্যার। তাহলে চায়ের ডিমান্ড বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে সে ডিমান্ডটা ডিপেন্ড করছে কিসের উপর? প্রোডাক্টের প্রাইসের উপর, তাই তো? প্রাইস কমতে গেলে বলে বেশি খাইছো, প্রাইস বাড়ছে বলে কম খাইছো। তার মানে কি, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, আর প্রাইস কমলে ডিমান্ড বাড়ে। ওকে। এবার পিআর, প্রাইস অফ রিলেটেড গুডস। রিলেটেড গুডস বলতে বোঝায় সাবস্টিটিউট গুডস। আমরা চায়ের অল্টারনেট কি খাই? কফি খাই। তাহলে বলতে ক্যাম্পাসে একটা কফির দাম কত? কফি কি 10 টাকা? স্যার 20 টাকা। 25 টাকা। 20 টাকা। বিশ ডিপেন্ড। টাকা এখন তুমি যদি কালকে গিয়ে সকালে, কালকে যদি তুমি ক্যাম্পাসে গিয়ে দেখো যে কফি 5 টাকা করে বিক্রি করতেছে, তুমি কি চা খাবা না কফি খাবা? তার চায়ের ডিমান্ড বাড়ছে না কমে গেছে? তাহলে চায়ের প্রাইসে কোনো চেঞ্জ আসছে? ওই কফির দামের চেঞ্জের কারণে চায়ের ডিমান্ড কি হয়েছে? কমে গেছে। এটা হচ্ছে কি, প্রাইস অফ রিলেটেড গুডস। ওয়াই, ইনকাম অফ কনজিউমার। তুমি এখানে একটা 5,000 টাকা দামের টিউশনই করো, এই জন্য তুমি সকালে একবার, দুপুরে একটা 1 কাপ চা খাও। এখন ধরো আজকে তুমি গিয়ে শুনো যে তোমার টিউশনিটা আর নাই, তোমার ইনকাম বন্ধ হয়ে গেল না? তো তুমি কি এখন আর গিয়ে চা খাবা? তাহলে তুমি চা না খাওয়ার কারণে চায়ের ডিমান্ড কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। কেন কমছে? ইনকাম অফ কনজিউমার, কনজিউমারের ইনকামের চেঞ্জের কারণে। স্টেবিলিটি, টেস্ট এন্ড প্রেফারেন্স। সবাই মোটামুটি, প্রতিটি স্টুডেন্টেরই কোন একটা ফেভারিট দোকান থাকে ক্যাম্পাসে। কেউ মান্নারের দোকান, কেউ মুকুর দোকান, কেউ তমুক দোকান চা খায়, যার কাছে এটা ভালো লাগে, তাই না? ধরো মান্নার দোকানের চা অনেকে খায়, ওদের ভালো লাগে। কালকে যদি কি দেখে যে মান্নারের দোকানের চা আগে যে টেস্ট ছিল ওটা এখন আর নাই, সে কি বন্ধ খাবে আর? তাহলে ওর ওর দোকানের সেল কমে যাবে না? ডিমান্ড কমে যাবে না? কিসের কারণে? টেস্ট এন্ড প্রেফারেন্সের কারণে। লাস্ট ওয়ান, টাইম। ম্যাক্সিমাম স্টুডেন্ট সকালে নেমে চা খায়, বাস পৌঁছাতে পৌঁছাতে 10:15 হয়, ক্লাস তো 10:40, এই জন্য আগে চা খেয়ে ক্লাস যায়। এখন ধরো যে রাস্তায় রোডে জ্যাম ছিল, বাস পৌঁছেছে 11টায়, তুমি কি বাস থেকে নেমে চা খেতে যাবা না ক্লাসে দৌড়াবা? তো তুমি ক্লাসে দৌড়ে যাওয়ার কারণে ওই চার দোকানে চা কি বিক্রি হয়েছে? তার ডিমান্ড কমে গেছে না? কিসের কারণে? টাইমের, টাইমের কারণে। তাহলে এই 5টা পয়েন্টের উপর ডিপেন্ড করেই ঠিক হবে আমার প্রোডাক্টের ডিমান্ড কেমন। বুঝছো এখন? পারা যাবে? তার ডিমান্ড স্কেজিউল, তোমাকে যদি একটা স্কেজিউল দেওয়া থাকে, এখান থেকে ডিমান্ড কার্ভ তৈরি করা যাবে না? এরিকের কার্ভ তৈরি করা যাবে না? যদি ভ্যালু দেওয়া না থাকে, তোমাকে যদি একটা হাইপোথেটিক্যাল ভ্যালু তৈরি করতে বলো, দিতে পারবা না? ওকে। তাহলে দেখো, ল অফ ডিমান্ড, ডিমান্ড ল কি যে আমি একটু আগে বলছি, আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি ফলস, দ্য কোয়ান্টিটি ডিমান্ড অফ ইট উইল রাইজ। যদি প্রাইস কমে, ডিমান্ড কি হবে? বাড়বে। আর যদি প্রাইস বাড়ে, ডিমান্ড কি হবে? কমবে। একটা ডিমান্ড ইকুয়েশন আছে, ইউ ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2p। তাহলে এই পি এর আগে যদি মাইনাস থাকে, বুঝতে হবে এটা কি ডিমান্ড ইকুয়েশন। কেন? কারণ ভাইস ভার্সা, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে।
যদি পি এর আগে মাইনাস থাকে মনে রাখবা, পি এর আগে মাইনাস থাকলে ডিমান্ড ইকুয়েশন, পি এর আগে যদি প্লাস থাকে এটা সাপ্লাই ইকুয়েশন। কোশ্চেন তোমাকে কিউরি দেওয়া থাকতে পারে, কোশ্চেন শুধু এটা দেওয়া থাকতে পারে, তোমাকে এটা এটা দেখে বুঝে নিতে হবে এটা কি ডিমান্ড ইকুয়েশন নাকি সাপ্লাই ইকুয়েশন। আবার বলছি, পি এর আগে যদি মাইনাস থাকে বুঝতে হবে এটা কি ডিমান্ড ইকুয়েশন, আর যদি প্লাস থাকে বুঝতে হবে এটা কি সাপ্লাই ইকুয়েশন। তাহলে এখানে তুমি পি এর মান, বিভিন্ন পি এর মান বসিয়ে কি করতে পারি আমরা এখান থেকে কিউ এর মান বের করতে পারি। তাহলে পি এর মান আর কিউ এর মান দিয়ে আমরা একটা কার্ভ ড্র করতে পারি না? তোমরা সবাই গুগল ক্লাসরুমে অ্যাড হইছো? তাহলে ওখানে তো শীট গুলো দেওয়া আছে তাই না, শীট পাইছো তো? আচ্ছা, এবার সাপ্লাই। সাপ্লাই কি? মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবেল করা হয়, অ্যাভেলেবেল থাকে, এটা হচ্ছে কি সাপ্লাই। তাহলে সাপ্লাই এর ডেরিভেটিভটা কি দেখো, ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস যদি বাড়ে সাপ্লাই কমবে। যেমন ধরো অ্যাপল ল্যাপটপের সবগুলো পার্টস কি অ্যাপল তৈরি করে? তারা বিভিন্ন আউটসোর্সিং দিয়ে নেয় না? এখন ধরো যে তারা হার্ড ডিস্ক কিনতে হচ্ছে $1,000 করে, কিন্তু তোমার তারা এখন তাদের সাপ্লায়ার বলতেছে যে এখন থেকে হার্ড ডিস্ক কিনতে হবে $2,000 দিয়ে। তাহলে অ্যাপলের $2,000 দিয়ে যদি তাকে হার্ড ডিস্ক কিনতে হয়, তার এখন যে রেটে মার্কেটে সেল করতেছে সেই রেটে সেল করতে পারবে? তাই কি করতে হবে, প্রাইস বাড়াইতে হবে না? তাহলে প্রাইস যদি বাড়ায়, তাহলে আমি ধরো আমি অ্যাপল ল্যাপটপ কেনার জন্য গত 3 মাস ধরে প্ল্যান করতেছি যে আমি 1.5 লাখ টাকা দিয়ে একটা অ্যাপল ল্যাপটপ কিনবো। এই কিনতে যখন গেলাম তখন দেখলাম যে দাম বেড়ে গেছে, 1,70,000 টাকা হয়ে গেছে। আমি কিনতে পারছি আর? আমাকে আবার ব্যাক টু দা মাই হোম এসে আমাকে আবার আরো 20,000 টাকা এক্সট্রা জমাইতে হবে। তাহলে এদের কারণে, প্রাইস বৃদ্ধির কারণে কি আমার এই সেল বাড়বে না কমে যাবে? সেল কমে যাবে। তাহলে ইনপুট প্রাইস বাড়ার কারণে আমার কি হচ্ছে, সাপ্লাই। তাহলে সেটা যে সেল যে কমে যাবে সেটা এখন জানা না? জানো তো? তাহলে সে কি আগের মতো প্রোডাকশন করবে না কমাই করবে? কমাই করবে। তাহলে এটা হচ্ছে কি, ইনপুট প্রাইস বাড়লে সাপ্লাই কি হয়ে যাবে, কমে যাবে। টেকনোলজি, টেকনোলজি বাড়লে সাপ্লাই বাড়বে। আজ থেকে 15 বছর আগে যখন আমার এই সময়ে বার্গার খেতে ইচ্ছে করতো, তখন আমাকে চিন্তা করতো যে আমি এখন বাইরে গিয়ে বার্গার পাওয়া যায় এমন কোনো দোকানে যেতে হবে, তাহলে আমি খেতে পারবো। তাহলে আমি বাইরে যাব কি যাব না সেটা আমার ডিসিশন ব্যাপার। না গেলে তাহলে আমি গেলাম না, খাইলাম না। বাট এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে? আমি এখানে বসে অর্ডার দিলে আমি বার্গার চলে এসেছে। তাহলে আগে আমি বার্গার খেতে না গেলে বার্গারে কি বার্গার সেল হতো? সেল হইতো না। এখন এখন কি তার সেল বাড়ছে না কমছে? কেন বাড়ছে? টেকনোলজি বাড়ছে বলে। এক্সপেকটেশন, এক্সপেকটেশন বাড়লে সাপ্লাই বাড়বে। যেমন তুমি কি এখন কোনো দোকানে ব্লেজার দেখতে পাও, সুইটার দেখতে পাও? ব্লেজার সোয়েটার দেখতে পাও দোকানে এখন? কোনো দোকানে এগুলো রাখে এখন? রাখে না। হ্যাঁ, ম্যাক্সিমাম দোকান এগুলো রাখে না এখন, কারণ এখন এগুলো ডিমান্ড নাই, একটু এক্সপ্রেশন নাই, মানুষ কিনতে যায় না। বাট আজকে থেকে 1 মাস পরে অথবা 2 মাস পরে যখন শীতকাল ঢুকবে, উইন্টার ঢুকবে, তখন দেখবে যে তোমার তামাকুড়ি সবগুলো দোকানে কি পাওয়া যাচ্ছে, ব্লেজার পাওয়া যাচ্ছে, রাস্তায় দোকানে পাওয়া যাচ্ছে। কেন? কারণ তখন এক্সপেকটেশন বেড়ে যায়, মানুষ কিনতে চায়। তাই এই জন্য হচ্ছে কি, এক্সপেকটেশন যত বাড়বে সাপ্লাই তত বাড়বে। নাম্বার অফ সেলার, নাম্বার অফ সেলার যদি বাড়ে সাপ্লাই কমে যাবে। যেমন ধর আমার এরিয়াতে আজ থেকে 10 বছর আগে ফার্মাসি ছিল একটা, তাহলে আমরা সবাই ওই দোকান থেকে কিনতাম। ওই দোকানে 10 লাখ টাকার ওষুধ সবসময় অ্যাভেলেবল থাকতো, স্টক সাপ্লাই রাখতো সে। এখন আমার দোকান, আমার এরিয়াতে এখন ফার্মাসি হচ্ছে 20টা। সবাই কি আর ওই একটা দোকানে যায়? তাহলে ওর কি আর সেল ওরকম আছে?
তাহলে ওকে 10 লাখ টাকা সাপ্লাই রাখে, এখন অ্যাভেলেবল রাখে? কেন কমাইছে? নাম্বার অফ সেলার বাড়ছে বলে। পারা যাবে। আমি কিন্তু প্রতিটা ওই তো কে মানে একটা আমি এখানে সাপ্লাই নাম্বার অফ সেলার বাড়ার কারণে সাপ্লাই কমে যায়, কমে যায়, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলারের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু প্রতিটা টপিক্স এর এক্সাম্পল দিচ্ছি। আমি এক্সপেক্ট করব আনসার স্ক্রিপ্টেও এক্সাম্পল থাকবে। ল অফ সাপ্লাই, এটা কি বুঝতে হবে। ল অফ সাপ্লাই হচ্ছে সাপ্লাই বাড়লে তোমার প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমে যাবে। যেমন ধরো তোমার এখন যখন পেঁয়াজের দাম বাড়তেছে, তুমি দেখবে এখন অনেকে পেঁয়াজ ব্যবসা শুরু করবে। কারণ যখন দেখতেছে পেঁয়াজের দাম বাড়তেছে, বাড়ার কারণে বিক্রেতা কেজিতে 20 টাকা লাভ পাচ্ছে, তাহলে আমি চিন্তা করবো তাহলে আমি বেশি শুরু করি। তুমি চিন্তা করবো তুমি শুরু করবা, সবাই শুরু করতে যাবে। তখন কি হচ্ছে? তখন সাপ্লাই বেড়ে যাবে না মার্কেটে? কেন বাড়ছে? প্রাইস বাড়ছে, প্রাইস বাড়ার কারণে প্রফিট বাড়ছে, সেটাকে ধরার জন্য সবাই মার্কেটে চলে আসছে, সাপ্লাই বাড়াই ফেলছে। কিন্তু সাপ্লাই বাড়ার কারণে আবার কি হবে একটা পর্যায়ে গিয়ে, যখন এক্সপেকটেশন অনুযায়ী সেল হবে না, তখন দাম কমে যাবে না আবার? তো তখন দাম কমে যখন প্রফিট চলে যাবে 2 টাকায়, তখন আমি কি থাকবো মার্কেটে? আমি 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 তো গেছিলাম 20 টাকা প্রফিট ধরার জন্য, যখন দেখি প্রফিট 2 টাকা চলে এসছে, আমি আমি বেরিয়ে গেলাম, তুমি বেরিয়ে গেলা, সে বেরিয়ে গেল, যারা আদতে ব্যবসায়ী তারা শুধু থাকবে। তখন কি সাপ্লাই কমে যাবে না? আমি যখন বেরিয়ে গেলাম, তুমি বেরিয়ে গেলা, তাহলে সাপ্লাই কমছে কখন? যখন প্রাইস কমে গেছে। তাহলে প্রাইস বাড়লে মার্কেটে সাপ্লাই বাড়বে, প্রাইস কমলে সাপ্লাই কমে যাবে। এটা হচ্ছে ল অফ সাপ্লাই। এই জন্য সাপ্লাই কার্ভটা হয় আপওয়ার্ড, দেখো আপওয়ার্ড। প্রাইস বাড়বে সাপ্লাই বাড়বে, প্রাইস কমবে সাপ্লাই কমবে। ঠিক আছে, তাহলে সেম ভাবে একটা যদি কার্ভ শিডিউল দেওয়া থাকে, ওই যে কার্ভ ড্র করবা। ইকুইলিব্রিয়াম যেটা আমরা আগে ডিসকাস করছি, ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হয়, তোমার প্রাইস এবং কোয়ান্টিটি ঠিক হয়। ইকুইলিব্রিয়াম যদি কোনো ম্যাথ ম্যাথ থাকতে পারে, ইকুইলিব্রিয়াম ম্যাথ কি হবে? কিউ ইজ ইকুয়াল টু কিউএস, সাপ্লাই ইজ ইকুয়াল টু কি, ডিমান্ড। তাহলে তোমার যদি সাপ্লাই ইকুয়েশন দেওয়া থাকে, ডিমান্ড ইকুয়েশন দেওয়া থাকে, তুমি দুইটাকে ইকুয়েশন করে কি পাবা? পি এর মান বের করতে পারবা না? তো পি এর মান বের করতে পারলে পি এর মান বসিয়ে তুমি যে কিউডি অথবা কিউএস এর মান বের করতে পারবা না? এরকম ম্যাথ থাকবে। ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি মানে হচ্ছে কি, স্থিতিস্থাপকতা। তুমি সিএস এ পড়ছো না ফিজিক্সে, মনে আছে? আচ্ছা ধরো যে একটা রাবার, যে টাকার রাবার গুলো আর কি, ওই রাবারটাকে আমি এক হাতে ধরে টানলে লম্বা হবে? এক হাতে ধরে টানলে লম্বা হবে? আমি যদি দুই হাতে ধরে, দুই হাতের এক হাতে ধরে রাখি আর এক হাত দিয়ে টানলে লম্বা হবে ছোট হবে? কিন্তু আমি শুধুমাত্র এক হাতে এক আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে ধরে রাখি, তো এটা আমি হাত ছড়াইলে এটা পুরোটা সরে যাবে, যদি যদি সরে যাবে, লম্বা অথবা ছোট হবে? হবে না। যদি আমি এক দিক দিয়ে ফিক্স করে রাখি, তাহলে আরেক দিক দিয়ে টানলে লম্বা হবে, না টানলে ছোট হবে, তাই তো? এটা হচ্ছে কি, ইলাস্টিসিটি। তার মানে একটা কি থাকবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, আরটা কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ইলাস্টিসিটিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি, একটা যে ক্রস ইলাস্টিসিটি। তার প্রাইস ইলাস্টিসিটি ফর্মুলা দেখো, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। ডেল কিউ মানে কি, কোয়ান্টিটির পরিবর্তন, আর পি মানে কি, প্রাইসের পরিবর্তন, আর পি মানে কি, ইনিশিয়াল প্রাইস, কিউ মানে কি, ইনিশিয়াল কোয়ান্টিটি। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, যে কমোডিটি ফলস টাকা 10 to 9 পার ইউনিট, প্রাইস ফল করছে কত থেকে, 10 থেকে কমে 9 টাকা হয়ে গেছে। ফলাফল কি দাঁড়াইলো, ডিমান্ড বেড়ে গেছে, 100 থেকে কত হয়েছে, 120।
তাহলে এটার প্রাইস রেসিপি বের করতে বলছে, তাহলে ফর্মুলা কি লিখছিলাম, ফর্মুলাতে বসাই দাও। ডেল পি মানে কত? 10 মাইনাস 9, 1। আর ডেল কিউ মানে কত? 120 মাইনাস 100, 20। তাহলে ফর্মুলাতে বসাও। এখানে পি এর মান কত হবে? পি এর মান ডেল পি হচ্ছে 1, পি এর মান কত? ইনিশিয়াল প্রাইস 10, হ্যাঁ। আর কিউ মান কত, কোনটা হবে? 100, ইনিশিয়ালটা। মনে থাকবে? তাহলে আনসার আসলে কত? 2। এই টু, এই টু কি মিন করে? টু মিন করে যে প্রাইস যা চেঞ্জ হবে, ডিমান্ড তার দ্বিগুণ চেঞ্জ হবে। সেটা পজিটিভ চেঞ্জও হতে পারে, সেটা নেগেটিভ চেঞ্জও হতে পারে। পারবে এখন? সেম ভাবে ইনকাম এলাস্টিসিটি দেখো, ইনকাম এলাস্টিসিটি ফর্মুলা হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই। ওই জাস্ট কি পি এর জায়গায় ওয়াই আসছে, ওয়াই বাই কিউ। পারবা তো? এখানে ম্যাথে দেওয়া আছে। পি, পি ছিল ওয়াই ইনকাম, ইনকাম। হ্যাঁ, চেঞ্জ দ্য কোয়ান্টিটি অফ ডিমান্ড, চেঞ্জ ইন দ্য ইনকাম। পাওয়া যাবে? ক্রস ইলাস্টিসিটি, ক্রস এর ফর্মুলা হচ্ছে ডেল কিউ এক্স ডিভাইড বাই ডেল পি ওয়াই, পি ওয়াই বাই কিউ এক্স। ওই যে বললো, বুঝছিলাম না, সাবস্টিটিউট প্রোডাক্ট। কফি, চা, কফি। কফির প্রাইসের কারণে কি হচ্ছে? চায়ের ডিমান্ড চেঞ্জ হচ্ছে। তাহলে কিউ এক্স, কিউ এক্স টা চেঞ্জ হচ্ছে কিসের কারণে? পি ওয়াই এর কারণে। ওয়াই প্রোডাক্টের প্রাইসের কারণে এক্স প্রোডাক্টের ডিমান্ড কি হতে পারে? কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে একটা ম্যাথ দেখো। কফির দাম যখন 4 টাকা 50 পয়সা থেকে বেড়ে 5 টাকা হয়েছে, তখন ফলাফল কি দাঁড়াইলো? চায়ের ডিমান্ড 60 গ্রাম থেকে বেড়ে 70 গ্রাম হয়ে গেল। দাম বাড়ছে কিসের? কফির। কিন্তু ডিমান্ড বাড়ছে কিসের? চায়ের। এই যে বলছিলাম না, কফির, কফির যদি দাম, তোমার ক্যাম্পাসে কফির দাম 20 টাকা, এখন যারা কফি খায় তারপরে যদি গিয়ে দেখা যায় সে কফির দাম হচ্ছে 40 টাকা, সে কি আর কফি খাবে? সে কি খাবে? চা খাবে। তাহলে চায়ের ডিমান্ড বেড়ে যাবে না? তাহলে ওইটাই ফর্মুলাতে এখানে বসাই দিলাম। বসে আনসার আসলে কত? 1.5। এখান থেকে ম্যাথ আসবে। পারবা? ওকে। ইউটিলিটি, ইউটিলিটি হচ্ছে আমার, ইউটিলিটি বলতে বোঝাই তোমার নেসেসারি রেগুলার অ্যাক্টিভিটির জন্য আমার যেগুলো প্রয়োজন, যেমন গ্যাস, ইলেকট্রিসিটি, পানি। এগুলো ছাড়া কি তুমি সমাজ বসবাস করতে পারবা? ইউটিলিটি। আর মার্জিনালিটি হচ্ছে আমার রেগুলার প্রোডাকশনের বাইরে যদি আমি 1 ইউনিট প্রোডাকশন বাড়াই, সেক্ষেত্রে আমার কি পরিমাণ কস্ট বাড়বে বা কমবে। এটা হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি। এটা জাস্ট থিওরি আসবে। কেমন? লাস্ট পয়েন্ট। আমার রেগুলার প্রোডাকশনের বাইরে, ধরো আমি রেগুলার 100টা শার্ট তৈরি করি, তার বাইরে যদি আমি যদি একটা শার্ট অতিরিক্ত তৈরি করি, তাহলে আমার রেগুলার কস্টিং, রেগুলার একটা শার্টের যা কস্টিং, অতিরিক্ত একটা শার্টের কস্টিং কি বেশি হবে না কম হবে? কম হবে। কম হবে। কারণ আমি ওই অতিরিক্ত একটা শার্ট তৈরি করার জন্য কি আমি আমার প্রোডাকশন ম্যানেজারের স্যালারি কি বাড়াই দিব? আমি কি আমার সিকিউরিটি গার্ডের বেতন বাড়াবো? আমি কি আমার ঘর ভাড়া বাড়তে যাবে? যাবে না, তাহলে কমবে না। বাট তুমি যেটা মাঝে মধ্যে করলে, তুমি যদি কন্টিনিউস যদি করতে থাকো, তখন তোমার এমপ্লয়ি বলবে যে না, আমাকে ওভারটাইম দিতে হবে। আর ওভারটাইম মানে কত? 1.5 গুণ রেগুলার স্যালারির, 1.5 গুণ। তখন তুমি বোঝাতে পারবা? এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। বাংলাদেশে 1 লিটার পানির দাম কত? 30 টাকা। আর 1 লিটার ডিজেলের দাম কত? 100 টাকা মনে হয় সম্ভবত। আর তুই সৌদি আরবে যাও, 1 লিটার ডিজেলের দাম কত? 2 রিয়াল। আর 1 লিটার পানির দাম কত? 5 রিয়াল। তার মানে কিছু কিছু প্রোডাক্ট এক দেশে পানির মূল্যে পাওয়া যায়, বাট সেই প্রোডাক্টটা অন্য দেশে ডায়মন্ডের মূল্যে কিনতে হয়। দুটো এক্সাম্পল বললাম, একটা হচ্ছে পানি আর কি তেল। এটাকে বলা হয় কি ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। বুঝা গেছে? পারা যাবে?
তাহলে এগুলো ভালো প্রিপারেশন নাও। মোটামুটি আমি যা ডিসকাস করছি এগুলো ভালো করে তুমি বুঝতে পারলে পরীক্ষায় একটা ভালো আনসার করতে পারবো। কোশ্চেন প্যাটার্ন প্রত্যেক সেগমেন্ট থেকে একটা করে কোশ্চেন আসবে। প্রত্যেক সেগমেন্ট থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। প্রিভিয়াস কোশ্চেন গুলোকে দেখিও, তাহলে ভালো আইডিয়া পেয়ে যাবে। স্যার তো ম্যাথ কি শুধু স্যার সেকেন্ড সেগমেন্ট থেকেই আসবে? হ্যাঁ 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 হ্যাঁ, শুধু সেকেন্ড সেগমেন্ট থেকে ম্যাথ থাকবে, কোন সেগমেন্টে ম্যাথ দেওয়া হয়নি। আর কোনো কোয়ারি আছে? ইকুয়েশন আসবে, এখন ম্যাথ আসবে না। সালাম আলাইকুম স্যার। স্যার ইকুয়েশন কি তার চ্যাপ্টার থেকে আসবে? থার্ড 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 সেগমেন্ট ইকুয়েশন আসে তো, ওই যে ইউলার ইউলার থিওরেম, ডগলাস ইকুয়েশন, ও জাস্ট ইকুয়েশনটা আসবে, আসতে পারে আর কি। ম্যাথ ম্যাথ দিনে আমি। আর কোনো কোয়ারি? তাহলে আমরা শেষ করতে পারি। ফাইনালের সবাই রেগুলার ক্লাসে থাকবে, আমি আবারও বলছি, আমি 70% ক্লাসে না থাকলে আমি ডিসকাস করে দিব। সুতরাং ক্লাস না করলে তুমি বুঝবা না এগুলো। স্যার আমাদের স্যার মিডের আগে ক্লাস করিনি যে স্যার, ওইটা কি কাউন্ট হবে? আজকেরটা দিয়ে আমি কাউন্ট করবো, ওকে স্যার। আজকে সকাল একটা এবং এখন একটা। এটা আমি হয়তো বা তোমার থেকে এগুলো 5-6টা সাইন নিবো আর কি একসাথে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এই মুনিম কি জন্য আসছো? তুমি কি এদের সাথে ক্লাস ইয়া নাকি? তুমি 7th সেমিস্টার নাকি? সকালে ক্লাস করছো তো? ও এখানে এখানে তো আমি দেখতেছি তোমাদের 6th সেমিস্টার অনেকে আছে। তাহলে তোমাদের 22 জন কোথায়? স্যার হয়তো বা ক্লাসে 9। ক্লাসে স্যার আধা ঘন্টা লেটে ঢুকছি স্যার, মানে গ্রুপের মধ্যে জানানো হয়নি, আমি ওদের সেকশনে না তো। ওই সকালে 9টায় শুনছিলাম, 9টা তার বাজে। মানে মাই তুমি এখন একটা স্ক্রিনশট নাও, সেজন্য। সালাম আলাইকুম স্যার। এখন নিয়ে আমাকে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার আসলে ল্যাপটপের ওই মাইকের সমস্যা, তো মোবাইল থেকে জয়েন করে কথা বলতে হচ্ছে। স্যার আমি একটু রিভাইজ দেওয়ার জন্য আসছিলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করছো। ওই ঠিক আছে এখানে তো তাহলে। সেগমেন্ট 1 2 কভার হয়ে যাবে, এই জন্য একটু রিভাইজ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ভালো করছো ভালো করছো। জি স্যার। আচ্ছা, আর কোনো কোয়ারি আছে? না থাকলে আমি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবা, ভালো থাকবা। সালাম আলাইকুম।